ইরফান সত্যি সত্যি ঈশিতাকে ভালোবেসে ফেলেছে। এখন ইরফান প্রতিদিন ভার্সিটিতে আসে, সবগুলো ক্লাস করে। ঈশিতাকে এক নজর দেখার জন্য সব কিছুই করতে পারে। কোনো ছেলে যাতে ঈশিতাকে ডিস্টার্ব করতে না পারে সেজন্য ইরফান পুরো ভার্সিটির সবাইকে জানিয়ে দিয়েছে ইরফান ঈশিতাকে ভালোবাসে। কেউ ঈশিতার কাছে আসতে চাইলে তার কী হাল করবে তা ইরফান নিজেও জানবে না। ইরফানের ভয়ে কোনো ছেলেই ঈশিতার সাথে ভালো করে কথা বলে না। ইরফান তার সব বাজে অভ্যাসগুলো ছেড়ে দিয়েছে, ফ্রেন্ডদের সাথেও মেলামেশা কম করে দিয়েছে, পার্টি করা একেবারেই বন্ধ করে দিয়েছে। ইরফান নিজেও বুঝতে পারছে না এত কম সময়ে কেউ কাউকে কিভাবে ভালোবাসতে পারে। ইরফান কারোর প্রতি এতটা দুর্বল হয়ে যাবে এটা ইরফান ভাবতেই পারেনি। ভার্সিটির অনেকেই ঈশিতাকে ভাবি বলে ডাকে, কিছুজন সামনে ডাকে, আবার কিছুজন আড়ালে। প্রথম ঈশিতা এসব ব্যাপারে কিছুই বুঝতে পারতো না, কেন শুধু শুধু ওকে সবাই ভাবি ডাকে। কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকে ঈশিতা বিষয়টা বুঝতে পেরেছে। ইরফান এখন পর্যন্ত ঈশিতার সামনে এসে সরাসরি কিছু বলতে পারেনি। ঈশিতাকে সামনে এসে বলার সাহস হয়ে ওঠেনি ইরফানের। ইরফান ক্লাসরুমে বসে আছে, ঈশিতা ক্লাসে ঢুকে ইরফানের সামনে এসে দাঁড়িয়ে, কি শুরু করছেন আপনি? পুরো ভার্সিটিতে এসব কি বলে বেড়াচ্ছেন? আমি কি আপনাকে কোনোদিন বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে আপনি সবার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে বলছেন কেন? ইরফান ব্রেঞ্চের ওপর বসেছিল। ঈশিতার কথা শুনে ইরফান ব্রেঞ্চ থেকে লাফ দিয়ে নেমে দাঁড়ায়। কেউ তোমাকে কিছু বলেছে কি? কেউ তোমাকে কিছু বললে আমার কাছে বলো, আমি তার 12টা বাজাবো। কতজনের 12টা বাজাবেন আপনি? ভার্সিটির সবাই তো আমাকে নিয়ে কথা বলছে, কেউ সামনে বলছে তো কেউ আড়ালে। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, আপনি সবার চোখে আমাকে হাসির পাত্র বানিয়ে রেখে দিলেন। ইরফান ঈশিতার এ কথা শুনে এবার রেগে গেল। কে তোমাকে নিয়ে হাসাহাসি করেছে? তুমি শুধু একবার বলো আমি তোমাকে ভালোবাসি। এতে তোমাকে নিয়ে হাসাহাসি করার বা মজা করার কী আছে? তুমি আমার সাথে চলো, কে তোমাকে কি বলেছে আমাকে জাস্ট একবার দেখিয়ে দেবে, চলো। ইরফান এটা বলে ঈশিতার হাত ধরে ঈশিতাকে নিয়ে ক্লাস থেকে বের হতে যাচ্ছিল। ঈশিতা ধাক্কা দিয়ে ইরফানের হাত থেকে ওর নিজের হাত ছাড়িয়ে নেয়। অনেক হয়েছে আর না, এখন আপনি আমাকে এভাবে হাত ধরে বাইরে নিয়ে গেলে নাটক যেটুকু বাকি আছে সেটুকু পূর্ণ হয়ে যাবে। আপনার সাহস হয় কী করে এভাবে আমার হাত ধরার? আমি তো আপনাকে আমার হাত ধরার অধিকার দেইনি। সবাই বলবে আপনি বড়লোক দেখে আমি আপনাকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়েছি। আর আপনার তো গার্লফ্রেন্ড আছে, তাহলে কেন আমার সাথে এমন নোংরা মজা করছেন? ইরফান কিছু বলছে না। রাগে ইরফানের চোখ লাল বর্ণ ধারণ করেছে। আমি তোমাকে ভালোবাসি ঈশিতা, সবাই কি বলছে না বলছে তাতে আমার কিছু যায় আসে না। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এটা সবাই জানে। আপনি আমাকে ভালোবাসলেই তো হবে না, আমারও তো আপনাকে ভালোবাসতে হবে। আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি সবার কাছে মিথ্যে কেন বলছেন যে আমিও আপনাকে ভালোবাসি? ভালোবাসার মানুষকে সম্মান দিতে হয়, তার ভালো মন্দের দিক বিচার বিবেচনা করতে হয়, তার কথা ভাবতে হয়, কিসে লোকে তাকে খারাপ বলবে আর কিসে ভালো বলবে। আপনি তো আপনার ভালোবাসার মানুষকে সম্মানই দিতে পারেননি। রিহা তো আপনার গার্লফ্রেন্ড, তা ভার্সিটির প্রতিটা মানুষ খুব ভালো করেই জানে। আমি তোমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছি, আমি তোমাকে সম্মান দিতে পারিনি, আমি তোমার ভালো মন্দের দিক বিচার করিনি, আমি তোমার ভালোর কথা চিন্তা করেই তুমি আমাকে ভালোবাসো সবার কাছে এই মিথ্যেটা বলেছি, যাতে আমার ভাই কেউ তোমাকে ডিস্টার্ব করতে না পারে। রিহা আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু আমি রিহাকে পছন্দ করি না। আমি ওকে অনেকবার না করে দিয়েছি, তারপরেও রিহা আমার কথা না শুনলে এই দোষটা কি আমার? আমি এভাবে খারাপ হতে পারি, কিন্তু এর আগে কোনো মেয়ের সাথে কখনো ভালো করে কথাও বলিনি। বিশ্বাস না হলে তুমি সবার কাছ থেকে জেনে নিতে পারো। ভার্সিটির সব মেয়ে আমার পিছনে লাইন দিয়ে আছে, আমি তাদেরকে পাত্তা না দিয়ে এভাবে নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে আছি, তারপরও তুমি এত ভাব নিচ্ছ। ভালোবাসাটা অপরাধ না, আমি তোমাকে ভালোবাসি আর সেটাই তোমার কাছে তুলে ধরেছি। তুমি আমার ভালোবাসা গ্রহণ না করতে পারলে আমার ভালোবাসাকে অপমান করার অধিকারও তোমার নেই। তুমি এটা বলতে পারবে না আমি তোমাকে সম্মান করি না। আমি তোমাকে সম্মান করি বলেই জোর করে আমার ভালোবাসা তোমার উপর চাপিয়ে দিচ্ছি না, বা আমাকে ভালোবাসার জন্য তোমাকে বাধ্য করছি না। ইরফান হাতে থাকা ফোনটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে সোজা ভার্সিটি থেকে বের হয়ে গেল।
সবাই এতক্ষণ বিনা টিকিটে নাটক দেখছিল। ইরফান চলে যাওয়ার পর যে যার মতো করে চলে গেল। রাফি ঈশিতার কাছে এসে, কাজটা তুমি মোটেও ভালো করনি ঈশিতা। আমি অনেক বছর ধরে ইরফানের সাথে আছি। হ্যাঁ, এভাবে ইরফান কেয়ারলেস, কোনো কিছু নিয়ে সিরিয়াস না, ঠিকমতো ভার্সিটিতে আসে না, ক্লাস করে না, পার্টি করে, ড্রিঙ্কস করে, কিন্তু মেয়েদের প্রতি ওর বাজে কোনো নেশা নেই। সব সময় সব মেয়েদের সম্মান করেছে। কোনো মেয়ের ক্ষতি হবে এমন কাজ ইরফান এখনও করেইনি, আর ফিউচারও করবে না, এটা আমি খুব ভালোভাবেই বলতে পারি। রাফি এই কথাগুলো বলে চলে গেল। ইভা ঈশিতার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ঈশিতা ইভার দিকে তাকিয়ে, তোর আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছিস মনে হচ্ছে এখনই আমাকে কাঁচা গিলে খাবি। একদম কথা বলবি না আমার সাথে। অনেক ভাব তোর, তাই না? এভাবে এতগুলো কথা ইরফানকে না শোনালেও পারতি, একটু বেশি ভাব নিলে আজ। আমি কি করছি? তুই আমার সাথে এমন করছিস কেন? তুমি জানো না তুমি কি করেছো? পুরো ভার্সিটির মেয়েরা ইরফানের ওপর জান দেয়। সেই ইরফান তোকে পছন্দ করে, আর তুই ছেলেটাকে কতগুলো কথা শোনালি। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না, বাই যাচ্ছি আমি। ইভা ঈশিতাকে একা রেখে চলে গেল। এখন তো ঈশিতার নিজের কাছেই নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। সত্যি কি ও একটু বেশি করে ফেলেছে আজ? ঈশিতা কিছু না ভেবে পেয়ে আজ আর ক্লাস না করে বাড়ি চলে গেল। দিন 2 পার হয়ে গেল, ইরফান আর ভার্সিটিতে আসে না। সবাই এই ব্যাপারটা ভুলেই গেছে। ঈশিতা এখন মনে মনে নিজেকে অপরাধী মনে করে। ওর জন্য হয়তো ইরফান আগের থেকে আরও খারাপ হয়ে যাবে। এই ঘটনার পর থেকে মনে হয় না ইরফান আর ভার্সিটিতে আসবে। এখন তো ঈশিতাও ইরফানকে একটু একটু মিস করে। ঈশিতা ক্লাসের জানালার পাশে বসে ইরফানের কথাই ভাবছে। হঠাৎ করে বাইরে ইরফানের মতো কাউকে দেখতে পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ইভাও ঈশিতার পিছন পিছন বের হয়ে গেল। ঈশিতা ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে, আপনি এখন আর ভার্সিটিতে আসেন না কেন? ইরফান ঈশিতাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ঈশিতা হাত দিয়ে সামনে যাওয়ার পথ আটকে ধরে। ইরফান বিরক্তি নিয়ে বলে, কি হচ্ছেটা কি? এভাবে আমার পথ আটকে রাখছো কেন? সরে যাও আমার থেকে, আমার কাজ আছে। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, পরে আপনার পথে ছাড়ব। কিসের উত্তর? আমার ভার্সিটিতে আসতে ইচ্ছে হয় না, তাই আসি না। কেন ইচ্ছে হয় না? আমি কারো কাছে জবাব দিতে বাধ্য না। তুমি আমার কে হও? তোমার কাছে কেন এসব কথার উত্তর দেব? এটা বলে ইরফান চলে যাচ্ছিল। এবার আর ঈশিতা ইরফানকে আটকায়নি। ঈশিতা পেছন থেকে ইরফানকে ডেকে, আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে কাল থেকে রোজ ভার্সিটি আসবেন। কথাটা বলে ঈশিতা দৌড়ে ক্লাসরুমে চলে গেল। ইরফান এখন একইভাবে আগের অবস্থায় দাঁড়িয়ে আছে। ঈশিতা কি বলে গেল এটা? ইরফান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তাহলে কি ঈশিতাও ইরফানকে ভালোবেসে ফেলেছে? হ্যাঁ, ঈশিতাও এতদিনে ইরফানকে ভালোবাসতে শুরু করেছে। কিভাবে ঈশিতার ইরফানকে ভালো লাগতে লাগলো তাও ঈশিতা নিজেও জানে না। সব ঠিকঠাক চলছে। ইরফান আর ঈশিতার রিলেশনের মাস কয়েক হয়ে যাবে। সত্যি দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। ঈশিতা এই রিলেশন নিয়ে যতটা না সিরিয়াস, ইরফান তার থেকে 1000 গুণ বেশি সিরিয়াস। ইরফান আর 5টা ছেলের থেকেও ভালো হয়ে উঠেছে, অনেক কেয়ার করে ঈশিতার। ড্রেসিং টেবিলের সামনে থাকা জিনিসগুলো একটা একটা করে ফ্লোরে ছুঁড়ে ফেলছে রিহা। একটা ফুলদানি হাতে নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে আয়না হাজারো খণ্ডে টুকরো টুকরো হয়ে গেল। রিহার রুম থেকে এমন আওয়াজ শুনে রিহার বাবা মুনির চৌধুরী দৌড়ে রিহার রুমে আসে। রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে পুরো রুমে উলটপালট হয়ে আছে। বেডের চাদর বালিশগুলো ফ্লোরে পড়ে আছে। রুমে যত ধরনের জিনিস ছিল সব ভেঙে নিচে পড়ে আছে। আয়নার কাঁচের টুকরো পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। রিহা পাগলের মতো এটা ওটা নিয়ে এদিক সেদিক ছুঁড়ে ফেলছে। মুনির চৌধুরী রিহার কাছে গিয়ে শক্ত করে রিহাকে জড়িয়ে ধরে। কি হয়েছে মামনি? তুমি এমন করছো কেন? রিহা তার বাবার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। বাবা, আমাকে ছাড়ো, আমি সব কিছু শেষ করে দেব, সব ভেঙে ফেলবো আমি। শান্ত হামা, কি হয়েছে তা তো বলবি। বাবা, ইরফান আমাকে ভালোবাসে না, ও ঈশিতাকে ভালোবাসে। আমি ইরফানকে ছাড়া বাঁচব না বাবা। আমার ইরফান চাই, তুমি আমাকে ইরফান এনে দাও প্লিজ বাবা, প্লিজ আমাকে ইরফান এনে দাও। ইরফান অন্য কাউকে ভালোবাসে? তুই তো বলেছিলি ইরফান তোকে ভালোবাসে আর ঈশিতাকে। ঈশিতা একটা ছোট লোক, বাবা মা নেই, অনাথ, মামামির কাছে থাকে। ও আমার থেকে ঈশানকে কেড়ে নিয়েছে। ও ইরফানকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ইরফানের প্রপার্টির ওপর ওর নজর। তুই শান্ত হ মা, আমি আসি তো, আমি সব ঠিক করে দেব। তুই কোনো চিন্তা করিস না। ওই ঈশিতাকে রাস্তা থেকে সরাতে আমার 2 মিনিটও সময় লাগবে না।
তুই শুধু ইরফানের সাথে সাথে থাক। মনির চৌধুরী রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছে, ইরফানের সাথে তোর বিয়ে দিয়ে আমি ইয়াশ চৌধুরীর বিজনেস পার্টনার হব। ইরফানকে হাত করে তোকে ওই বিশাল সম্পত্তির মালিক বানাবো। এটা আমার অনেক দিনের স্বপ্ন। সামান্য একটা মেয়ের জন্য আমি আমার স্বপ্নটা নষ্ট হতে দেব না। ইয়াশ চৌধুরী, তুমি আমাকে তোমার বিজনেস পার্টনার বানাওনি। আমি অসৎভাবে বিজনেস করি তাই না? তুমি আমাকে তোমার অফিসে জায়গা দাওনি। আমি যে তোমার বাড়িতে জায়গা করে নেওয়ার ব্যবস্থা করছি। ঈশিতা কখন থেকে ইরফানের জন্য অপেক্ষা করছে, আজও ইরফান লেট করছে। না, আজ আর একটা বিহিত করতেই হবে, দিন দিন লেট করে আসবে, আর আমি ওর জন্য ঘন্টার পর ঘন্টা এভাবে দাঁড়িয়ে অপেক্ষা করব। আর হচ্ছে না, অনেক হয়েছে। ঈশিতা পায়চারি করছে আর নিজে নিজেই কথাগুলো বলছে। ইরফান পিছন থেকে দাঁড়িয়ে ঈশিতার সব কথা শুনছে। আজ রক্ষে নেই। ম্যাডাম তো দেখছি রেগে আগুন হয়ে আছে। এখন ওর সামনে গেলে শিওর আজ ব্রেকআপ করে দিবে। কি করবো এখন আমি? ইরফান ভয়ে ঈশিতার সামনে যাচ্ছে না, অনেকক্ষণ ধরে পেছনে দাঁড়িয়ে আছে। ঈশিতা পায়চারি করতে করতে হঠাৎ পেছনে ফেরায় ইরফানের সাথে ধাক্কা লেগে যায়। এই তোমার আসার সময় হলো? এসেছো এখন? থাকো তুমি, আমি গেলাম। ঈশিতা ব্যাগ হাতে নিয়ে চলে যেতে নিলে ইরফান ঈশিতার হাত ধরে ফেলায়। আরে আজ কেন লেট হয়েছে সেটা শুনবে না? প্রতিদিন তোমার লেট হয়, আর প্রতিদিনই তুমি নতুন নতুন বাহানা দাও। আর কত ইরফান, আমার কাছে প্রতিদিন মিথ্যে বলতে তোমার ভালো লাগে? প্লিজ জান, আমার কথা শোনো। আজ মিথ্যে বাহানা দিচ্ছি না। বাসা থেকে বের হওয়ার সময় ভাই ঝামেলা করে দিল। ঝামেলা? কি ঝামেলা করেছে? প্রতিদিন না খেয়ে বের হয়ে যাই, তাই আসার সময় ভাইয়ের সামনে পড়ে গেলাম, আর ভাই জোর করে ওর সাথে খেতে বসিয়ে দিল, আর তাই লেট হয়েছে আজ। ঠিক হয়েছে, একদম ঠিক কাজ করেছে তোমার ভাইয়া। আজকের কথা না হয় বাদ দিলাম, কিন্তু প্রতিদিন যে লেট করো ওটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এখন আবার শাস্তি? এবারের মতো শাস্তি না দিলে হয় না? না, হয় না, তোমাকে শাস্তি পেতেই হবে। আচ্ছা বাবা, বলো কি শাস্তি? এখানে আমার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি বলি ততক্ষণ। সবার সামনে? আচ্ছা, কি আর করার, ম্যাডাম যখন আদেশ করেছে তখন তো করতেই হবে। রিহা ভার্সিটিতে এসে ইরফানকে খুঁজে না পেলে রাফিকে ফোন করে। রাফি, তুই কোথায়? যেখানে থাকিস তাড়াতাড়ি ভার্সিটিতে আয়। ফোনের ওপাশ থেকে রাফি, কি হয়েছে বলবি তো, এত তাড়া কিসের? তুই আগে আয়, পরে সব বলবো। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। রিহা ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাফি বাইক নিয়ে এসে রিহার সামনে দাঁড়ায়। কি হয়েছে তোর, এভাবে ডাকলি কেন? ইরফান কই? জানি না, এখন কি আর আমাদের সাথে থাকে? আমাদের জন্য ওর টাইম নেই। তুই ওর বেস্ট ফ্রেন্ড, তোর জন্য ওর টাইম নেই? তুই কি চাস ইরফান এভাবে আমাদের থেকে দূরে সরে যাক? অবশ্যই না, আমি ইরফানকে হারাতে চাই না। তুই যদি চাস ইরফান আমাদের থেকে দূরে সরে না যাক, তাহলে ওই ঈশিতাকে ইরফানের লাইফ থেকে বের করতে হবে। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। 1 সপ্তাহ পর ঈশিতা আজ ইরফানের সাথে ইরফানের বাসায় যাবে। আজ ইরফান তার ফ্যামিলিতে ঈশিতার কথা জানাবে। ঈশিতা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ইরফান এসে ওকে নিয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেল, ইরফান আসছে না কেন? ঈশিতার ফোন বেজে উঠলে ঈশিতা ফোন হাতে নিয়ে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? তুমি একটু ভার্সিটিতে আসতে পারবে? কে, রিহা? তুমি একটু তাড়াতাড়ি ভার্সিটিতে আসো প্লিজ ঈশিতা। এখন কিন্তু কেন? ঈশিতা কিছু বলার আগে রিহা ফোন কেটে দিল। হঠাৎ করে রিহা কেন ঈশিতাকে ফোন দিল, আর কেনই বা এভাবে ভার্সিটিতে যেতে বলল? ইরফানের কিছু হয়েছে কি? ঈশিতার মনে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঈশিতা দেরি না করে রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে ভার্সিটির দিকে রওনা দিল। ঈশিতা ভার্সিটিতে গিয়ে দেখে রিহা দাঁড়িয়ে আছে। রিহা ঈশিতাকে দেখার সাথে সাথে দৌড়ে এসে ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিহাকে কাঁদতে দেখে ঈশিতা অবাক হয়ে গেল। কি হয়েছে রিহা, তুমি এভাবে কাঁদছো কেন? ঈশিতা, তুমি আমার এত বড় ক্ষতি করো না প্লিজ ঈশিতা, আমি তোমার পায়ে পড়ি। কি বলছো তুমি এসব? আমি তোমার কি ক্ষতি করব? তুমি আগে কান্না থামাও, তারপর বলো কি হয়েছে। এভাবে কাঁদছো কেন? তুমি আজ ইরফানের সাথে ওর বাসায় যাবে। কেন? তুমি সব কিছু জেনে শুনে আমার এত বড় ক্ষতি করছো। তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ইরফান আমাকে ভালোবাসতো। তোমার সাথে দেখা হওয়ার আগে ও আমার সাথে রিলেশনে ছিল। ও আমাকে বিয়ে করবে বলে আমার সাথে এটা বলেই রিহা শব্দ করে কান্না করে শুরু করে দিল। রিহার এমন কথা শুনে ঈশিতার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে রিহা এসব? ইরফান তো বলেছে রিহা শুধু ওর ফ্রেন্ড।
এর থেকে বেশি কিছু না। ঈশিতা নিজেকে সামলে নিয়ে, তুমি কি সত্যি বলছো? ইফান তো তোমাকে ভালোবাসে না। আমার বিশ্বাস হচ্ছে না তোমার কথা। ইফান এমন করতেই পারে না। তুমি মিথ্যে বলছো। আমি একটা মেয়ে, আমি কেন শুধু শুধু নিজের চরিত্রে মিথ্যে দাগ লাগাতে যাব? তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তুমি রাফির কাছে জিজ্ঞেস করে দেখো। রাফি সব জানে। রিহার এসব কথা শুনে ঈশিতার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইফান ঈশিতাকে ধোঁকা দিয়েছে। ও রিহাকে ভালোবাসে, তারপরেও ঈশিতার সাথে এমন নাটক করলো। রিহা ওর ফোন বের করে ওর আর ইফানের একসাথে তোলা কিছু ছবি বের করে ঈশিতাকে দেখালো। ছবিগুলোর মাঝে ইফান আর রিহা একসাথে বেডে শুয়ে আছে। কয়েকটা ছবিতে রিহা ইফানের গালে কিস করছে। ছবিগুলো দেখে ঈশিতা দাঁড়ানো থেকে নিচে ফ্লোরে বসে পড়লো। রিহা ঈশিতার পাশে বসে। এগুলো দেখার পরেও কি তুমি ইফানের সাথে রিলেশন রাখবে আর ওর সাথে ওর বাসায় যাবে? তুমি চাইলেই সব ঠিক করে দিতে পারো ঈশিতা। তুমি ইফানের লাইফ থেকে দূরে সরে যাও। ঈশিতা নিচে বসে কেঁদে যাচ্ছে। ঈশিতা, আমি জানি তুমি খুব ভালো মনের মেয়ে, তোমার যে ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ। আমি যে তোমাকে এসব বলেছি তুমি এটা ইফানের কাছে বলবে না। প্লিজ ঈশিতা, তোমার কাছে এটাই আমার শেষ চাওয়া। ইফান যদি জানতে পারে আমি তোমাকে এসব বলেছি তাহলে ও কখনোই আমাকে মেনে নেবে না। ইফান আমাকে মেনে না নিলে আমি বাঁচবো না। আমি যে ইফানকে অনেক ভালোবাসি। ঈশিতা নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। ইফান ঈশিতার বাসার সামনে ঈশিতাকে না পেয়ে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটি এসে রাফির সাথে দেখা হয়ে গেল। রাফি, ঈশিতাকে দেখেছিস? ওকে আজ বাসায় নিয়ে যাব, মায়ের সাথে ওর পরিচয় করিয়ে দেব। ইফান, তুই কি সত্যি ঈশিতাকে বিয়ে করবি? বিয়ে করার জন্যই তো ভালোবেসেছি। কেন, তোর বিশ্বাস হয় না আমি যে ঈশিতাকে ভালোবাসি? না তা না, তারপরেও তুই তো আগের কথা বাদ দে দোস্ত। আমি সত্যি ঈশিতাকে ভালোবাসি। এখন চল দেখি ঈশিতা কোথায়। ইফান ভার্সিটির ক্যাম্পাসে ঈশিতাকে খুঁজে যাচ্ছে। ইফান ঈশিতাকে দেখার সাথে সাথে দৌড়ে ঈশিতার কাছে চলে যায়। ঈশিতা, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। তোমার মনে নেই আজ আমাদের বাসায় যাওয়ার কথা ছিল? ঈশিতা কিছু না বলে চলে আসছিল। ইফান পেছন থেকে ঈশিতার হাত ধরে। কি হলো, কথা না বলে এভাবে চলে যাচ্ছ যে? ঈশিতা পেছনে ঘুরে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সবার সামনে ইফানের গালে থাপ্পড় মারে। ঈশিতার এমন কাণ্ড দেখে পুরো ক্যাম্পাসের সবাই থমকে দাঁড়িয়ে যায়। কেউ কিছু বুঝতে পারছে না ঈশিতা হঠাৎ করে ইফানকে থাপ্পড় মারলো কেন। ইফানও কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে ঈশিতার কি হলো। ঈশিতা, তুমি আমাকে চড় মারলে? ঈশিতা ইফানের শার্টের কলার ধরে। আর একটা কথা বলবি না তুই। আমার সাথে তুই এতদিন ভালোবাসার মিথ্যে অভিনয় করে গেছিস। আমার মতো এভাবে আর কত মেয়েকে বোকা বানিয়ে তোর প্রেমের জালে ফাঁসিয়েছিস। কি বলছো তুমি এসব? বুঝতে পারছিস না কি বলছি? তুই আমাকে কখনো ভালোবাসিস নি, তাহলে কেন শুধু শুধু আমার সাথে ভালোবাসার নাটক করেছিস? আসলে তোকে চিনতে আমার ভুল হয়ে গেছে। তোর মতো ছেলেরা আর যাই করুক কাউকে ভালোবাসতে পারে না। তোদের ভালোবাসা শুধু বেডরুম পর্যন্তই সীমাবদ্ধ। ঈশিতা, তোমার মাথা ঠিক আছে তো? কি এসব উল্টাপাল্টা কথা বলছো? একদম আমার নাম তোর মুখে নিবি না। তোর মতো ক্যারেক্টারলেস ছেলেকে আমি আমার ধারের কাছেও ঘেঁষতে দেই না। তুই মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদেরকে ওর সাথে বেডরুম পর্যন্ত নিয়ে যাস। ইফান রেগে গিয়ে ওর শার্টের কলার থেকে ঈশিতার হাত ছাড়িয়ে নিয়ে, তুমি কি বলছো তা ভেবে বলছো তো? আমি কোনো মেয়ের দুর্বলতার সুযোগ নিয়েছি? আমি এর আগে কোনো মেয়ের সাথে ভালো করে কথা বলিনি। আর কত মিথ্যে বলবি তুই? তুই রিহা, ঈশিতা বলতে গিয়েও থেমে গেল। এখন ইফানের সামনে রিহার কথা বলে দিলে ইফান কখনো রিহাকে মেনে নিবে না। রিহা ইফানকে না পেলে মারা যাবে। আর সবার সামনে রিহার দেখানো ছবিগুলোর কথা বললে রিহারই সম্মান নষ্ট হবে। ঈশিতা মেয়ে হয়ে জেনে শুনে অন্য একটা মেয়ের সর্বনাশ করতে পারবে না। কি হলো বলো, রিহা কি বলেছে তোমাকে? রিহা কিছু বলেনি। আমার যা বোঝার দরকার ছিল তা আমি বুঝে নিয়েছি। তোর মতো একটা বাজে ছেলের সাথে আমি রিলেশনে রাখতে চাই না। তুই কখনো কাউকে ভালোবাসিস না। কেউ তোর আসল রূপটা দেখতে না পেলেও আমি খুব ভালো করি তোর আসল রূপটা দেখে নিয়েছি। ঈশিতা ইফানকে কথাগুলো বলে এক দৌড়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। এখানে দাঁড়ানো সবাই ইফানের দিকে তাকিয়ে হাসছে। যে ইফানের কথায় সবাই উঠা বসা করত, আজ যে সেই ইফানকে দেখেই সবাই মুখ টিপে হাসছে। ঈশিতা এসব কেন করলো ইফান কিছুই বুঝতে পারছে না। সবার সামনে এই অপমান ইফানের সহ্য করতে পারছে না।
কোন দোষে ঈশিতা ইফানের গালে থাপ্পড় মেরেছে তা ইফান নিজেও জানে না। ঈশিতাকে ভালোবেসে কি এমন ভুল করেছে যার জন্য ঈশিতা এইভাবে সবার সামনে তাকে অপমান করলো? আজকের ঘটনার পর ঈশিতার প্রতি ভালোবাসাগুলো ঘৃণা আর প্রতিশোধের রূপ নিয়েছে। ইফান এতদিন ঈশিতাকে যতটা ভালোবাসা দিয়েছে, আজকের পর থেকে ঠিক ততটাই কষ্ট দিবে। এই অপমানের বদলা এক এক করে শোধ নিবে ঈশিতাকে। রাফি ইফানকে নিয়ে ওদের বাসায় চলে যায়। রাতে ইফান অনেক ড্রিঙ্কস করে। আগেও ইফান ড্রিঙ্কস করতো, কিন্তু আজকের মতো আর কখনো ড্রিঙ্কস করেনি। রাফি ইফানকে একা সামলাতে না পেরে রিহাকে কল করে ওর বাসায় আনে। রিহা, তুই কি বলেছিস ঈশিতাকে, যার জন্য ঈশিতা এভাবে ইফানকে সবার সামনে অপমান করলো? ওসব জেনে তোর কাজ নেই। তুই শুধু আজকের পর থেকে ইফানকে ঈশিতার সাথে একা ছাড়বি না। রিহা ইফানকে ধরে দাঁড় করাতে নিলে ইফান নিচে পড়ে যায়। রিহা নিচে বসে ইফানের মাথা ওর কোলে রেখে, ইফান, আর কত ড্রিঙ্কস করবে? একটা মেয়ের জন্য তুমি এমন করছো কেন? ইফান নেশা করা অবস্থায় ভালো করে কথা বলতে পারছে না। আমি ওকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। ওর আমার ভালোবাসার দাম না দিয়ে আমাকে আর আমার ভালোবাসাকে অপমান করেছে। সবার সামনে ও আমার গালে থাপ্পড় মেরেছে। আমি কি অন্যায় করেছি? আমি ওর সাথে কখনো খারাপভাবে কথাও বলিনি, আর ও আমাকে সবার সামনে অপমান করলো। আমি ওকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসিনি। আমি তো ওকে আজ আমার বাসায় নিয়ে গিয়ে আমার মায়ের সাথে দেখা করিয়ে আমাদের বিয়ের কথা বলতে চাইছিলাম। ও কেন আমার সাথে এমন করলো? ও কি আমাকে ভালোবাসতো না? কথাগুলো বলার সময় ইফানের চোখ বেয়ে পানি পড়ছে। ইফান, ওই মেয়েটা তোমার যোগ্য নয়। ওদের মতো ছোট লোকেরা এভাবেই ছেলেদের ফাঁসায়। ওরা এভাবে সিন ক্রিয়েট করে সবার নজরে বড় হতে চায়। আমি তোমাকে ওই মেয়েটার জন্য কষ্ট পেতে দেব না। ও তোমাকে সবার সামনে অপমান করেছে। তুমি সেই অপমানের প্রতিশোধ অবশ্যই নিবে। আমি আছি তো তোমার পাশে। বর্তমানে ইফান হাততালি দিচ্ছে আর হাসছে। মনে পড়ছে ওই দিনের কথাগুলো। তুই আমাকে ওই দিন ওভাবে অপমান করার পর থেকে আমি তোকে ঘৃণা করি। তুই ভাবলি কি করে তোর এত অপমান সহ্য করেও আমি তোকে ভালোবাসবো? সেদিন আমার কোনো দোষ ছাড়াই তুই আমাকে অপমান করেছিলি, সবার সামনে আমাকে ছোট করেছিস। ওই দিনের ঘটনার পরে আমি কেন তোর সাথে ব্রেকআপ করিনি জানিস? কেন আবার তোর কাছে গেছিলাম? কেন তোর সাথে আবার সব কিছু ঠিক করেছিলাম? ওটা তুই বুঝতে পারিসনি। সব ছিল আমার প্ল্যান। তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর সাথে নর্মাল বিহেভই করেছি, যাতে তুই আমাকে আবার বিশ্বাস করিস। আমি তোর ওই বিশ্বাসের সুযোগে নিতে চেয়েছিলাম। তুই বলেছিলি না আমার ভালোবাসা বেডরুম পর্যন্ত সীমাবদ্ধ, আমি শুধু বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসি। তাই তোর কথা অনুযায়ী তোকেও বেডরুমে নিয়ে গেছি। এখন তোর সাথে আমার কোনো রিলেশন নেই। তুই আমাকে ক্যারেক্টারলেস বলেছিলি, তাই না? তাহলে আজ তুই কি? লোকে তোকে কি বলবে একবার ভেবে দেখ। তাহলে ওই দিনের সে ঘটনার পর থেকে আমার সাথে যা যা করেছো সব মিথ্যে নাটক ছিল? সব তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, ওই ঘটনার আগে আমি সত্যি তোকে ভালোবাসতাম, কিন্তু ওই দিন ওই ঘটনার পর থেকে আমার সব প্ল্যান ছিল, যে প্ল্যানে রিহা আর রাফিও যুক্ত ছিল। ওই দিন রিহার বাসায় পার্টির প্ল্যান রিহারই ছিল। ওই প্ল্যানের জন্যই তো আমার প্রতিশোধ পূর্ণ হলো। রিহা ও রিহাই তো তোর জুসে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল। ঈশিতা এখন স্পষ্ট বুঝে গেছে এসব কিছুর পেছনে রিহার হাত। রিহা ইচ্ছে করে প্রথমে ওর কাছে ইফানের নামে মিথ্যে বলে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, আর এখন ইফানকে ঈশিতার বিরুদ্ধে নানা কথা বলে ঈশিতার সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। সব কিছুর আসল অপরাধী রিহা। ইফান সত্যিটা না জেনেই ঈশিতার সাথে এসব করেছে ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য। ইফান নিজেও সত্যিটা জেনে একদিন ঠিকই কষ্ট পাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। ইফান, তুমি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। রিহা এসব কিছু ঈশিতা কথা শেষ করার আগেই রিহা ঈশিতাকে একটা চর মেরে নিচে ফেলে দেয়। তোর মতো মেয়ের মুখে আমার নাম নিবি না। ঈশিতা নিচে থেকে উঠে দাঁড়িয়ে ইফানের সামনে গিয়ে, ইফান প্লিজ ঠান্ডা মাথায় আমার কথা শোনো। ওই দিন যা হয়েছে তা রিহা ইফান ঈশিতার কোনো কথায় কান দিচ্ছে না। কি শুনবো তোর কথা? তোর মতো মেয়ে কি আর বলবি? যে মেয়ে বিয়ের আগে একটা ছেলের সাথে বেডরুম পর্যন্ত যেতে পারে তাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। অবশ্য আমার প্ল্যানই ছিল তোর নামে বদনাম করা, তোর মুখে চুনকালি মাখা। আজ যা আমি করেছি, তুই আমাকে ওই দিন থাপ্পড় না মারলে হয়তো আমি দয়া করে তোকে বিয়ে করে নিতাম।
কিন্তু এখন আমার জীবনের আগ মুহূর্ত পর্যন্ত তোকে কোনো মতেই বিয়ে করব না। আমি শুধু প্রতিশোধ নিয়েছি। এখন তোর যা করার তুই করতে পারিস। আমাকে জেলে দিতে চাস দিতে পারিস, তোর যা যা ইচ্ছে তুই করে দেখ আমার কিছু করতে পারিস কিনা। ঈশিতা কোনোভাবেই ইরফানকে বোঝাতে পারল না। ইরফান আজ না বুঝে না জেনে কত বড় ভুল করেছে। ইরফান রিহার ফাঁদে পা দিয়েছে। ঈশিতা রিহাকে বিশ্বাস করে ওই দিন ইরফানের গায়ে হাত না তুললে ইরফান প্রতিশোধ নেওয়ার জন্য এতটা নিচে নামতো না, নিজেকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে এতটা অন্ধ হতো না। ইরফান ঠিক তার ভুল বুঝতে পারবে, ততদিনে তো কিছুই ঠিক থাকবে না, তখন ইরফান চাইলেও কিছু ঠিক করতে পারবে না। সালেহা বেগমের অনেক চিন্তা হচ্ছে। এত না করার পরেও ঈশিতা তার মামির কথা না শুনে সে সকালে ভার্সিটি গেছে। এখন তো সন্ধ্যা হয়ে যাবে প্রায়, এখনও ঈশিতা বাড়ি ফেরেনি। কোথায় গেল মেয়েটা আবার? ভার্সিটি থেকে আসতে এত দেরি হচ্ছে কেন? কখনো তো এত দেরি করে না ঈশিতা, তাহলে আজ কেন এত সময় পার হওয়ার পরেও বাড়ি ফিরছে না? এসব ঘটনা হওয়ার পর ঈশিতা ভার্সিটি থেকে বের হয়ে আসে। ঈশিতা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কয়টা বাজে, কখন বাড়ি থেকে বের হয়েছে, এসব কিছুর খেয়াল নেই ঈশিতার। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এতক্ষণ বাইরে থাকায় বাড়ি না যাওয়ায় মামা মামি চিন্তা করছে, এটা ঈশিতার মাথায় আসছে না। ওই দিন রিহার কথা বিশ্বাস করে যদি ইরফানের গায়ে হাত না তুলতো, ইরফানকে অবিশ্বাস না করত, তাহলে আজ এসব কিছুই হতো না। ঈশিতা নিজেই নিজেকে দোষ দিচ্ছে। সব কিছু আমার জন্য হয়েছে। আমি নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে রিহাকে বিশ্বাস করেছি। রিহার কথা শুনে না জেনে ইরফানকে কষ্ট দিয়েছি। ইরফানকে কিছু বলার সুযোগ না দিয়ে সবার সামনে অপমান করেছি। ভালোবাসার উপর বিশ্বাস না রাখার শাস্তি তো আমাকে পেতেই হবে। হঠাৎ করে কেউ গাড়ির সামনে চলে আসায় খুব দ্রুত গাড়ি ব্রেক করতে গিয়ে নিজের তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে যায় ইয়াশ, যার কারণে মাথায় হালকা লেগে যায় আর একটু রক্ত বের হয়। এভাবে আচমকা গাড়ির সামনে কে আসলো তা দেখার জন্য গাড়ি থেকে নেমে যায় ইয়াশ। ইয়ার সামনে গিয়ে দেখে একটা মেয়ে শক্ত করে চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইয়ার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এত মায়াবী চেহারা যে চোখ ফেরাতে পারছে না ইয়াশ। হালকা বেগুনি রঙের লং জামা পরা, একদম কোনো সাজগোজ ছাড়া যে একটা মেয়েকে এতটা সুন্দর হতে পারে বা মায়াবী লাগতে পারে তা ইয়াশের জানা ছিল না। আজকের আগে ইয়াশ অনেক মেয়েকেই দেখেছে, তবে ঈশিতার মতো আর কাউকে এত ভালো লাগেনি। ইয়াশ কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো, এই যে কে আপনি? ঈশিতা এতক্ষণ চোখ বুজে দাঁড়িয়েছিল। হঠাৎ করে এভাবে গাড়ির সামনে এসেও সে বেঁচে যাবে এটা ঈশিতা ভাবতে পারছে না। ঈশিতা তো জেনে বুঝে গাড়ির সামনে এসেছিল, এরপরেও ওর কিছু হলো না, উল্টো গাড়ির লোকটারই ক্ষতি হলো। ওই লোকটাই ব্যথা পেল। ঈশিতা ভাবছে এখন হয়তো ইয়াশ এসে ওকে অনেক কথা শোনাবে এভাবে গাড়ির সামনে আসার জন্য। এভাবে হঠাৎ করে কোথা থেকে গাড়ির সামনে এসে গেলেন? আর একটু হলেই তো আপনার লেগে যেত। ঈশিতা কিছু বলছে না। ঈশিতাকে কিছু বলছে না দেখে ইয়াশ আবার বলল, ভয় পেয়েছেন কি? ঈশিতা মাথা নাড়িয়ে না বলল। এই সন্ধ্যাবেলায় আপনি একা একা কোথায় যাচ্ছেন? আর রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশটা একটু ভালো করে দেখে নিতেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেমন হতো বলেন তো? ইয়াশ ঈশিতাকে দেখে বুঝতে পারছে ঈশিতার কিছু একটা হয়েছে। চোখ ফোলা ও লাল হয়ে আছে, নাকের ডগা আর গাল দুটো লাল হয়ে আছে। কথাগুলো একটু বেজে আসছে। ইয়াশ আর ঈশিতাকে কিছু জিজ্ঞেস করলো না। আপনি কোথায় যাবেন আমাকে বলেন, আমি আপনাকে ড্রপ করে দেব। ঈশিতা এক দৃষ্টিতে ইয়াশের দিকে তাকিয়ে দেখছে। ঈশিতা এভাবে ইয়াশের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়াশ একটু মুচকি হেসে বলল, এভাবে কি দেখছেন? ঈশিতা ইয়াশের এই কথা একটু লজ্জা পেয়ে গেল। ঈশিতা ইয়াশের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচু করে নিল। আচ্ছা, এবার গাড়িতে উঠে বসেন, অন্ধকার নেমে এসেছে, আপনি একা যেতে পারবেন না। ঈশিতা কিছুক্ষণ কি যেন ভেবে কিছু না বলে ইয়াশের গাড়িতে গিয়ে বসে। ইয়াশ কার ড্রাইভ করছে আর মাঝে মাঝে আর চোখে তাকিয়ে ঈশিতাকে দেখছে। একটা অচেনা মেয়ের জন্য হঠাৎ করে ইয়াশ এতটা মায়া অনুভব করছে কেন? ইয়াশ তো আজকের আগে কখনো ঈশিতাকে দেখেনি, তাহলে কেন এত টান ঈশিতার প্রতি? ইয়াশ ঈশিতাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ঈশিতা বাড়ির ভিতরে আসে। ঈশিতার মামি ঈশিতাকে দেখে দৌড়ে ঈশিতার কাছে আসে। সারাটা দিন কোথায় ছিলি তুই? একই অবস্থা করেছিস নিজের। কত চিন্তা করছি তোর জন্য, তুই কি আমাদের একটু শান্তি দিবি না? তোর জন্য আমরা কি শান্তিতে বাঁচতেও পারবো না? ঈশিতা তার মামিকে ধরে কাঁদতে লাগলো। মামি,
আমি বাবা মার সাথে কেন মারা গেলাম না? বাবা মা আমাকে একা রেখে কেন চলে গেল? আমাকে কেন নিজেদের সাথে নিয়ে গেল না? ঈশিতার মুখে এমন কথা শুনে মামির মন গলে শক্ত বরফ থেকে পানি হয়ে গেল। সারাদিনের জমানো সব রাগগুলো মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কেন রে মা, এমন কথা বলছিস কেন? আমরা কি তোকে ভালোবাসি না? তোমাদের ভালোবাসার জন্যই তো আমি আজও বেঁচে আছি। না হলে তো আমি কবেই মা বাবার কাছে চলে যেতাম। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করে তুলেছ, তার বদলে কি পেয়েছ তোমরা? আমি তো তোমাদেরকে কিছুই দিতে পারলাম না। এভাবে বলিস না মা, আমরা তোর কাছে কী বা চাইব? আমরা তোর থেকে কিছুই চাই না, তুই শুধু সুখে থাক, এটাই আমাদের চাওয়া। সালেহা বেগম ও আজিম সাহেব ঈশিতার মুখ থেকে সবটা শোনার পর এই সিদ্ধান্ত নিল যে আজিম সাহেব ইরফানের সাথে কথা বলতে যাবে। যেভাবেই হোক ইরফানের ভুলটা ভাঙিয়ে দিবে। একটা ভুল বোঝাবুঝির জন্য এভাবে দুইটা জীবন নষ্ট হতে পারে না। ইরফান সামান্য একটা ভুল ধারণা নিয়েই মনে পুষে রেখে ঈশিতার সাথে এত বড় অন্যায় করতে পারে না। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে একটা মেয়ে কখনোই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। নারীদের কাছে যে ওদের সম্মানটাই সবচেয়ে বড়, নিজের সম্মান হারিয়ে সমাজে কিভাবে মাথা তুলে বাঁচবে ঈশিতা। পরের দিন কথা মতো ঈশিতার মামা আজিম সাহেব ইরফানের সাথে দেখা করার জন্য ইরফানের বাড়িতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে ইরফানকে বাড়িতে পায়নি। ইরফানের মা নাজমা চৌধুরী আজিম সাহেবের সাথে খুব ভালো ব্যবহার করেন ও আজিম সাহেবের কাছে জানতে চান কেন উনি ইরফানকে খুঁজছেন, কিন্তু আজিম সাহেব ওনাকে কিছুই জানালেন না। কয়েকদিন যাওয়ার পর ঈশিতার বাড়ি থেকে বের হয়ে যাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। এলাকার সবাই এখন ঈশিতাকে নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছেন, এমনকি ঈশিতার মামা মামিকেও কোনোভাবে কথা শোনানো থেকে বিরত থাকছেন না। ঈশিতা ও ওর মামা মামিকে অপমান করার কোনো সুযোগে কেউ হাতছাড়া করছে না। এখন তো ঈশিতার শ্বাস নেওয়া দুষ্কর হয়ে পড়েছে। এর মাঝে একদিন আজিম সাহেব ইরফানের সাথে দেখা করে, সব কিছু বোঝাতে চায়, কিন্তু ইরফান তার প্রতিশোধের খেয়ালে নিজেকে এতটাই মগ্ন রেখেছে যার কারণে সে সত্যিটা বুঝতেও পারল না আর বোঝার চেষ্টাও করলো না। ইরফান আজিম সাহেবের কোনো কথা মাথায় না নিয়ে উল্টো আজিম সাহেবকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোনো পথ দেখতে না পেয়ে আজিম সাহেব ও সালেহা বেগম ঈশিতাকে বাচ্চাটা নষ্ট করার জন্য জোর দিতে শুরু করে। ঈশিতাও নিজেদের কথা চিন্তা করে ওনারা বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য নানাভাবে ঈশিতার ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এখন ওনাদের কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। ঈশিতা মা, তুই তোর মামার মুখের দিকে তাকিয়ে পাপ কাজটা কর মা, আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই। মামি, তুমি নিজে একজন মেয়ে, একজন মা হয়ে আমার কাছে এমন একটা অন্যায় আবদার করছো। আমি একজন মেয়ে বলেই তোকে বলছি, আমরা যে সমাজে বাস করি এখানে একটা অবিবাহিত মেয়ের মা হকে কেউ মেনে নেবে না। আর তোর এই সন্তান দুনিয়ায় আসলে কোন পরিচয়ে বড় হবে? বাবার পরিচয় ছাড়া কি করে পৃথিবীতে আসবে ও? তুই কি একা ওকে মানুষ করতে পারবি? আমিও সন্তানের জন্য সব করতে পারবো। আমি সবার সাথে লড়ে ওকে একাই মানুষ করে তুলব। আর ইরফান তো একদিন ওর ভুল বুঝতে পারবে, তখন তো আমাকে আর আমাদের বাচ্চাকে মেনে নিবে। এখন তো সত্যিটা জানে না, রিহা প্ল্যান বুঝতে পারছে না, কিন্তু যেদিন ও সব সত্যিটা জানতে পারবে তখন তো আমার কাছেই ফিরে আসবে। তখন যদি ওর বাচ্চার জন্য আমাকে দোষী করে, এমন কিছুই হবে না। ইরফান ওর ভুল বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে। তোর মামা ইরফানের সাথে কথা বলতে গেছিল। মামা ইরফানের সাথে কথা বলতে গেছিল? কবে? তোমরা তো আমাকে কিছুই জানাওনি। ইরফান কি বলেছে? ইরফান তোর মামার সাথে কোনো কথা না বলে তোর মামাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুই একটা বার আমাদের কথা চিন্তা কর মা, একবার তোর ছোট দুইটা বোনের কথা চিন্তা কর। ওদের ভবিষ্যতের কথা ভেবে তুই বাচ্চাটা নষ্ট করে ফেল। তোর কাছে এটা আমার শেষ অনুরোধ। সপ্তাহখানেক পরে। ঈশিতা হসপিটালের বারান্দায় চেয়ারে বসে আছে, একটু পরে ভেতর থেকে ওকে ডাকা হবে। আজই ডক্টরের সাথে কথা বলে বাচ্চাটা নষ্ট করে ফেলবে। মামি ঈশিতার পাশে বসে আছে, মামা ভিতরে ডক্টরদের সাথে কথা বলছে। এত কিছুর পরেও ঈশিতা বাচ্চাটাকে পৃথিবীতে আনতে পারবে না। ঈশিতা একা একা এই সমাজের মানুষগুলোর সাথে লড়াই করে পেরে উঠল না। ইরফানের প্রতি ঈশিতার প্রচুর রাগ হচ্ছে। ইরফান প্রতিশোধ নেওয়ায় এতটাই ব্যস্ত যে সে কিছুই দেখতে বুঝতে পারছে না। এজন্য ঈশিতা ইরফানকে কখনোই ক্ষমা করবে না। ডক্টর ঈশিতাকে দেখে কিছু টেস্ট আর চেক আপ করে। রিপোর্ট দেখে রিপোর্টের উপর নির্ভর করে 2 দিন পর অপারেশনের ডেট দিল। ঈশিতার প্রেগনেন্সির এখনও 2 মাস পূর্ণ হয়নি, যার কারণে এখন অ্যাবর্শন করলেও ঈশিতার ততটা সমস্যা হবে না।
ঈশিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আর কিছুক্ষণ পরে অপারেশন করা হবে। ঈশিতা আলতো করে তার পেটের ওপর হাত বোলাচ্ছে আর নীরবে চোখের পানি ফেলছে। এখন আর কিছুই করার নেই ঈশিতার। সে কোনোভাবেই তার বাচ্চাকে বাঁচাতে পারবে না। একটু পর একজন নার্স এসে ঈশিতাকে তার কেবিনে যেতে বলল। মিস ঈশিতা, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমার সাথে? উনি আপনার কেবিনে আপনার জন্য অপেক্ষা করছেন। ঈশিতা নার্সের সাথে গিয়ে দেখে সত্যি একটা লোক তার সাথে দেখা করতে এসেছে। লোকটা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার কারণে ঈশিতাকে দেখতে পাচ্ছে না। কে এই লোকটা? আমার সাথে কেন দেখা করতে আসছে? আমাকে আগে থেকে চিনে নাকি ইরফান ওকে পাঠিয়েছে? এমন অনেক প্রশ্ন ঈশিতার মনে ঘুরপাক খাচ্ছে। ঈশিতার মনে হচ্ছে ইরফান ওনাকে পাঠিয়েছে। ইরফান হয়তো ওর বাচ্চার জন্য ওকে মেনে নিবে। এটা ভেবে ঈশিতার খুশির সীমা মানছে না।